হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে এবং তোমাদের ডিএসসি A3 পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটো 15 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই দুটো প্রশ্ন তোমাদের 2022 সালে পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতের নীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ভূমিকা দিয়ে শুরু করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলির পাশাপাশি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী নীতি প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা এমন কিছু সংগঠিত জনসমষ্টি যারা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেও সরকারের নীতি ও সিদ্ধান্তগুলিকে নিজেদের অনুকূলে প্রভাবিত করার চেষ্টা করে। ভারতে যেখানে সমাজ বহুত্ববাদী এবং বিভিন্ন ধর্ম, ভাষা, জাতি ও অর্থনৈতিক শ্রেণীর মানুষের বসবাস, সেখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির প্রভাব অত্যন্ত ব্যাপক। আর এই গোষ্ঠীগুলি তাদের সদস্যদের নির্দিষ্ট স্বার্থ রক্ষা এবং প্রসারের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করে, যা নীতি প্রণয়নে এক জটিল এবং গতিশীল মাত্রা যোগ করে। এবার বলা হচ্ছে, দেখো, নীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা। এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। প্রথমেই হচ্ছে, দেখো, স্বার্থের প্রতিচ্ছবি। এখানে কি বলা হচ্ছে, দেখো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি তাদের সদস্যদের নির্দিষ্ট স্বার্থ ও দাবিগুলিকে সরকারকে অবগত করায়। কৃষক সংগঠনগুলি কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, ভর্তুকি বা কৃষি ঋণের সমস্যা নিয়ে সরকারের কাছে দাবি জানায়। শ্রমিক ইউনিয়নগুলি শ্রমিকদের বেতন বৃদ্ধি, কাজের পরিবেশ উন্নত করা বা ছাঁটাই প্রতিরোধের মতো বিষয়গুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করে। এই গোষ্ঠীগুলি বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন সভা, মিছিল, স্মারকলিপি, প্রেস এবং সংবাদ সম্মেলন ইত্যাদির মাধ্যমে তাদের দাবিগুলি তুলে ধরে। তারপরে বলা হচ্ছে, দেখো, জনমত গঠন। নীতি প্রণয়ন প্রক্রিয়ায় জনমতের গুরুত্ব অপরিসীম। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি বিভিন্ন প্রচারের মাধ্যমে, যেমন সংবাদপত্র, টেলিভিশন, এগুলোর মাধ্যমে বা গণসংযোগ এবং সেমিনার আয়োজনের মাধ্যমে জনমত গঠনে সহায়তা করে। তাদের পক্ষে যুক্তি তুলে ধরে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করে, যাতে তাদের দাবিগুলি জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এবং নীতিতে প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ, পরিবেশবাদী গোষ্ঠীগুলি পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনার জন্য জনসচেতনতা তৈরি করে। তারপর হচ্ছে লবিং ও যোগাযোগ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি সরকারি কর্মকর্তা, মন্ত্রী এবং আইন প্রণেতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে। এই প্রক্রিয়াকে লবিং বলা হয়। তারা নীতি নির্ধারকদের কাছে তাদের যুক্তি ও তথ্য উপস্থাপন করে, যাতে সংশ্লিষ্ট নীতিগুলি তাদের অনুকূলে প্রণীত হয়। যেমন বিভিন্ন শিল্প, বণিক সংগঠনের মধ্যে আছে ফিকি আছে, তারপরে CII আছে, অর্থনৈতিক নীতি, তারপরে কর কাঠামো বা বিনিময় সংক্রান্ত নীতিতে তাদের প্রভাব বিস্তার করে। এবার আছে তথ্য সরবরাহ ও বিশেষজ্ঞদের মতামত। পরের পয়েন্ট, অনেক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাদের সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ও বিশেষজ্ঞ মতামত প্রদান করে। তারা সরকারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য, তারপরে গবেষণা এবং বিশ্লেষণ তুলে ধরে, যা নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। উদাহরণস্বরূপ, ডাক্তারদের সংগঠন তারপরে স্বাস্থ্যনীতি সংক্রান্ত বিষয়ে সরকারের কাছে বিশেষজ্ঞদের মতামত প্রদান করে। তারপর বাকিটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। পরের পয়েন্ট আছে যেমন নীতি বাস্তবায়নের প্রভাব, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার সরকারি গোষ্ঠী ও তার প্রভাব, দেখে নাও, তোমরা স্ক্রল করে যাচ্ছি। আর আরেকটা বিষয় তোমাদের বলে নিই, যে এই পেপারটাই যদি তোমরা কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে, এই ধরনের স্টাডি মেটেরিয়াল পাবে। পরের যে প্রশ্নটা আছে, ভারতের স্বাস্থ্যক্ষেত্রে নীতি রূপায়ণে সরকারি বেসরকারি মডেলের ভূমিকা, দেখে নাও, এটা তোমরা দেখে নাও। স্ক্রল করে যাচ্ছি, অ্যান্সারটা তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর কোনো পেপারের যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার হয়, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও।